নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইমপ্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত। সুগার বা ডায়াবেটিস যেটা কিন্তু আমাদের এই ভারত বাংলাদেশের মতো দেশে মহামারীর আকার ধারণ করেছে। কিন্তু এই সুগার বা ডায়াবেটিস রোগীরা তারা কিভাবে ভালো থাকবেন সেই নিয়ে আমরা বিশদে বিভিন্ন পর্বে আলোচনা করেছি। কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব সুগার বা ডায়াবেটিস থেকে অন্য আর কি রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে। অর্থাৎ সুগার বা ডায়াবেটিসের রোগীরা আর কোন রোগের সম্ভাবনা আছে যেগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন। সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা চলে এসেছি কলকাতা শহরের বিশিষ্ট কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট ডক্টর সুমিতা ঘোষের কাছে। ম্যাডাম, স্বাগত আপনাকে হেলথ ইমপ্যাক্ট বাংলায়। ধন্যবাদ। নমস্কার, আমি ডক্টর সুমিতা ঘোষ। আমি ডায়াবেটিস অ্যান্ড কনসাল্ট মেডিসিন নিয়েই প্র্যাকটিস করি লাস্ট 24 ইয়ার্স। মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালের সঙ্গে অ্যাটাচড এবং মডার্ন ক্লিনিক মৌলালিতে নিজের চেম্বারে প্র্যাকটিস করি সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত রেগুলারলি। এইখানে আমরা জানতে চাইবো ডায়াবেটিস, আমরা তো জানতে শুরুতেই বললাম যে ডায়াবেটিস যারা আক্রান্ত, যারা সুগারের রোগী, তাদের শরীরে আর কি রোগ হতে পারে, তারা আর কি রোগের সম্ভাবনা থাকে, তাদের কোন বিষয়ে তারা একটু সাবধানে থাকবেন। কিন্তু ১ম এ আপনি একটু বলুন যে এই সুগার বা ডায়াবেটিস কেন হয়? কাদের হয়? প্রথমেই জানি যে ডায়াবেটিস কি, ডায়াবেটিস রোগটা কি। ডায়াবেটিস রোগ হচ্ছে ব্লাডের মধ্যে শর্করার মাত্রা অনেক বেশি হয়ে যাওয়া, নরমালের থেকে অনেকটা বেশি হয়ে যাওয়া। এটাকে আমরা দুভাগে ফেলি মেডিকেলি, টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস। জেনারেলি আরো অনেক আছে, বাট এই দুটোই মেন। টাইপ 1 ডায়াবেটিস যেটা হয় সেটা মোস্টলি ছোট বাচ্চার থেকেই শুরু হয়। এটা একটা অটোইমিউন ডিজিজ হয়, যেটাতে আমাদের শরীরে যে ইনসুলিন, যে আমাদের সুগারের মাত্রাটাকে কন্ট্রোল করে, সেটা প্যানক্রিয়াস থেকে হলেও সেটা ডিস্ট্রয় হয়ে যায়। সেটা একটা অটোইমিউন অসুখ বলা হয়। সেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি না। মোস্টলি যেটা টাইপ 2 ডায়াবেটিস সেটা নিয়ে আলোচনা করছি। যেটাতে ইনসুলিন প্যানক্রিয়াস তৈরি করছে ঠিকই, কিন্তু তার রিসেপ্টররা নিতে পারছে না। ব্লাডে সে কাজ করতে পারছে না ঠিক করে। যেটা আমাদের নরমালি টাইপ 2 ডায়াবেটিস, যেটা বয়স হলে যে আমরা এই অসুখটাতে সাফার করি। এবার টাইপ 2 ডায়াবেটিস যাদের রয়েছে এবং অনেক দিন ধরে যেটা রয়েছে এবং সেটা কন্ট্রোলে নেই প্রপারলি, সেই সব ক্ষেত্রেই মানুষের অনেক ধরনের অর্গানকে এই সুগারের, হাই সুগার থাকার জন্য এফেক্ট করে। সেটা আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমরা বলতে পারি। মাথার মানে চোখ বলতে পারি প্রথমে। দৃষ্টিতে আমাদের সমস্যা হতে থাকে। এটা অনেকদিন ধরে যদি আমি আনকন্ট্রোল ব্লাড সুগার রান করছি বা সুগার অনেক দিন ধরে রয়েছে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে যে রেটিনার মধ্যে এটার জন্য এফেক্ট হতে থাকে। ফলে ভিশনে প্রবলেমস আসতে থাকে। এটা একটা হলো চোখের জন্য। সেকেন্ড হচ্ছে আমাদের নার্ভের মধ্যে এফেক্ট হয়। নার্ভগুলো ড্যামেজ হতে থাকে হাই সুগারের জন্য, যেটাকে আমরা বলি ডায়াবেটিক নিউরোপ্যাথি। এতে হাত পা ঝিনঝিন করতে থাকে মানুষের, পেইন সেনসিটিভ হয়ে যায় একটু, আহ, কোথাও খোঁচা লাগলেই খুব যন্ত্রণা শুরু হয়ে যায়। এটা এগুলো হচ্ছে আনকন্ট্রোলড সুগার যদি থাকে বা অনেক দিন ধরে সুগার কিন্তু কন্ট্রোল নেই প্রপারলি, ডায়াবেটিক নিউরোপ্যাথি এটাকে বলা হয়। আর একটা আমরা বলি কিডনির ওপর এফেক্ট করছে, যেটাকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলা হয়। সেটাও তাই, সুগার যদি কন্ট্রোল প্রপারলি না হয় কিডনির ওপরেও তার এফেক্ট পড়ে। ফলে ক্রিয়াটিনিন বেড়ে যেতে থাকে ধীরে ধীরে এবং কিডনির ফাংশনটা ধীরে ধীরে কম হয়ে যেতে থাকে। এটাও এক ধরনের সমস্যা। আর হচ্ছে ডায়াবেটিক ফুট আলসার। এটাও একটা প্রচন্ড রকমের প্রবলেম এখনকার দিনে আমিও দেখছি। যাদের ধরুন সুগার কন্ট্রোল নেই, পায়ের কেয়ার প্রপারলি নেওয়া হয় না, শু ঠিকঠাক পরে না, এবং এর ফলে কি হয়, একটা আলসার তৈরি হচ্ছে। এবং এই যে একটা আলসার বলতে আমরা একটা ঘা বলতে পারি ভাষাতে। সেই আলসারটা কি হয়, ধীরে ধীরে বাড়তে থাকে এবং বেড়ে বেড়ে অনেক অনেকটাই ইনফেক্টেড হয়ে যায়, যেটা থেকে পাটাও পুরো ড্যামেজ হয়ে যেতে থাকে। তো এই এই জিনিসগুলো ডায়াবেটিক ফুট কেয়ার, যেটাকে আমরা একটা স্পেশাল টপিকের ওপরে রয়েছে ডায়াবেটিক ফুট কেয়ার, ভীষণভাবে আমরা এটার উপর এখন ইম্পর্টেন্সই দিচ্ছি। এগুলো কিন্তু হয় আনকন্ট্রোল সুগার থাকার জন্য। আর একটা বিষয় বলবার, ডায়াবেটিসের জন্য হার্ট অ্যাটাকের সম্ভাবনাও অনেক বেশি থাকে। এবং নর্মালি যে কোনো লোকের হার্টের চেস্ট পেন হলে হার্ট অ্যাটাকের সিমটম হিসেবে আমরা যেমন
চেস্ট পেন হচ্ছে, ঘাম হচ্ছে, এগুলো আমরা বুঝতে পারি। কিন্তু ডায়াবেটিসের রুগীদের আবার এইসব সিমটমস গুলো আসে না। খুব মাইল্ড ভাবে তারা লক্ষ্যও করে না বা বুঝতেও পারে না যে চেস্ট পেন জিনিসটা খুব একটা হয় না যারা হাই ডায়াবেটিস থাকে। ফলে যদি একটু সিম্পল ঘাম হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি ইসিজি বা কার্ডিয়াক মানে হার্ট অ্যাটাকের সম্ভাবনাটাকে টেক কেয়ার করতে হয় তাদের। কেন কি তাদের নর্মালি যে অন্য পেশেন্টদের যেমন হার্ট অ্যাটাক হলে একটা চেস্ট পেইন বলে জিনিসটা হয়, ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু এই চেস্ট পেইন জিনিসটা হয় না হার্ট অ্যাটাক হলে। মানে হয় না বলতে হলেও খুব কম হয়, যেটা পেশেন্টরা নিজেরাই বুঝতে পারে না। সেই জন্য সেক্ষেত্রে এদেরকে কিন্তু ইসিজি করা বা কার্ডিয়াক ইকো করা, হার্টের কেয়ার নেওয়াটাও তাদের কিন্তু খুব দরকার। মানে একটা ইসিজি রেগুলারলি একটা করে যাওয়া বা প্রেশার যাদের আছে তাদেরকে প্রেশারটাকে কন্ট্রোলে রাখা কিন্তু খুব দরকার। বা কোলেস্টেরল যাদের ধরুন আছে, তাদের হাই কোলেস্টেরল যাদের আছে তাদের ওষুধ খাওয়া কিন্তু ভীষণ জরুরি। এখানে ম্যাডাম আরেকটা প্রশ্ন করি যে আপনি বলছেন যে বিভিন্ন রকম চেক আপ গুলো তাদের করতে হবে যারা সুগারের রোগী। এই সমস্ত চেক আপ গুলো তারা কিরকম মানে ব্যবধানের মধ্যে করতে হবে, মানে বছরে কবার করতে হবে বা প্রতি বছর করতে হবে কি? হ্যাঁ, আমি সাজেস্ট করব আমার ওপিনিয়ন অনুসারে এদেরকে প্রত্যেক বছরই একটা করে হেলথ চেক আপ করানো দরকার। একটা ইসিজি, ব্লাড সুগার, ক্রিয়াটিনিন, কোলেস্টেরল, ফ্যাটি লিভার, এইসব জিনিসের চেক আপ কিন্তু ইয়ারলি করা দরকার। তাহলে ম্যাডাম এই যে সুগারের যে সঙ্গে যে একজন সুগারের রোগী তার শরীরে যে এই অন্যান্য রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলোর থেকে বাঁচার জন্য তাহলে তারা প্রাথমিকভাবে কি কি প্রিকশন বা প্রস্তুতি নিয়ে রাখবে? হুম। দেখুন, যাদের ধরুন সুগার রয়েছে অনেক দিন ধরে লং টার্ম সুগার রয়েছে, তাদের কিন্তু আমরা বলি ইয়ারলি চেক আপ করতে বলি একজন আই ডক্টরের কাছে গিয়ে চোখ দেখানোর জন্য। এবং আমরা এই ক্রিয়াটিনিন বা ইউরিনের একটা এসিআর বলে টেস্ট হয়, সেগুলো আমরা কিন্তু পিরিয়ডিক্যালি করাই। এগুলো ফুট কেয়ার নেওয়া, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি এগুলো চেক করা, এগুলো আমরা কিন্তু ফ্রিকুয়েন্টলি করাই। যারা রেগুলার মনিটরিং এ থাকে ডক্টরদের সঙ্গে, আমরা কিন্তু এই জিনিসগুলোর উপরে নজর দিই এবং এগুলো যাতে পেশেন্ট ডেভেলপ করছে কিনা বা আর্লি যদি ঘোর করছেও তো সেটা আর্লি সিমটম যেগুলো হচ্ছে আমরা ধরা পড়ে যায়। ফলে তখন আমরা সেইগুলোর প্রোটেকশন আগে থেকে দিতে শুরু করি, যাতে ড্যামেজটা স্লোলি হয়। ম্যাডাম এখানে আরো একটা প্রশ্ন চলে আসে যে আহ, এগুলো তো আপনি বলছেন যে বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে থাকতে হবে, কিন্তু যারা সুগারের রোগী, যারা ওষুধ খাচ্ছেন কিংবা ইনসুলিন নিচ্ছেন, এই ওষুধ বা ইনসুলিনের কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? আম, ইনসুলিনের তো কোনো সেরকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই। শুধু লোকালি যেসব জায়গায় নেওয়া হয় সেই জায়গাগুলো একটু অ্যাট্রফি হয়ে যায় বা চামড়া মোটা হয়ে যায়, এগুলো হয়। এছাড়া ইনসুলিনের সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ইটস আ ভেরি সেফ। মানে আমরা প্রেগনেন্সিতেও ইনসুলিন দেই এই জন্যই। ইনসুলিন সেরকম ভাবে কিছু হয় না, বরং কমপ্লিকেশন হলেই আমরা পেশেন্টদের বলি আপনি ইনসুলিনে শিফট হয়ে যান। ট্যাবলেটের অবভিয়াসলি প্রত্যেকটা ট্যাবলেটেরই কিছু তো পার্শ্ব প্রতিক্রিয়া থাকেই। সেটা আমরা প্লাস মাইনাস করে দেখি যে প্রতিক্রিয়ার খারাপটা বেশি না ভালোটা বেশি। মানে সব রকম ট্যাবলেট আমরা সব রকম পেশেন্টদের দিতে পারি না। যাদের ধরুন কিডনির প্রবলেমস এসে গেছে বা আগে থেকে অন্য কোনো কারণে কিডনির প্রবলেম আছে, তাদের কিন্তু অনেকগুলো ডায়াবেটিকের ওষুধ দেওয়া যায় না। হুম। কিছু খুব লিমিটেড হয়ে যায় তাদের কাছে ওষুধ। বা ধরুন কারোর লিভারের প্রবলেমস আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু সব রকমের ওষুধ আমরা দিতে পারি না। প্যানক্রিয়াসের প্রবলেম আছে, তাদের কিন্তু সব রকম ওষুধ আমরা দিতে পারি না। ট্যাবলেট কিছু লিমিটেড, বাট ইনসুলিন আমরা সবাইকেই দিতে পারি। ইনসুলিন ইজ ভেরি ভেরি সেফ। তাহলে একজন সুগারের রোগী যার চিকিৎসা চলছে, তিনি হয় ওষুধের মধ্যে রয়েছেন বা ইনসুলিনের মধ্যে রয়েছেন, তার তাহলে কোন সময় গিয়ে সতর্কতা অবলম্বন করা উচিত বা সতর্ক হওয়া উচিত যে আমার শরীরে কিন্তু অন্য কোনো রোগও বাসা বাঁধতে পারে বা অন্য কোনো সিমটমস তার শরীরে আসছে, সেটা সে কোন উপসর্গগুলো দেখে বুঝতে পারবে? প্রথমেই বলি, ধরুন হাত পা ঝিনঝিন করছে, প্রচুর পেশেন্ট এরকম আসে যারা বলে যে ম্যাডাম আমার পা দুটো খুব ঝিনঝিন করছে, ব্যথা করছে, বা কোনো কোনো জায়গায় খোঁচা লাগলেই আমার সারা শরীর যন্ত্রণা করে উঠছে, পেইন সেনসিটিভ হয়ে যাওয়া। এটা একটা আর্লি নিউরোপ্যাথির সিমটমস, এগুলোকে আমরা বলি। অথবা ইউরিনের ধরুন বারবার ইনফেকশন হচ্ছে, পেচ্ছাপ কম হয়ে যাচ্ছে, বাথরুম পা ফুলছে,
হ্যাঁ, শ্বাসকষ্ট হচ্ছে। এই ধরনের যদি symptoms গুলো আসে তখনও আমরা সেটা সম্বন্ধে অ্যালার্ট হয়ে যাই। আমরা কিডনিকে তখন আ ভালোভাবে দেখবার চেষ্টা করি। কিডনিতে কিছু প্রবলেমস আসছে কিনা। তো ভিশনে কিছু ডিফেক্ট আসছে। ব্লাড ভিশন আমি অল্প দেখছি, দূরের জিনিস দেখতে পাচ্ছি না। এই ধরনের যদি চোখের কিছু সমস্যা বলে তখন আমরা সেগুলোকে নিয়ে আ একটু আগে থেকে আ ইনভেস্টিগেশন করাই এগুলোর জন্য। মানে যখন কোনো উপসর্গ শরীরে দেখা দিচ্ছে, তখন কোনো রোগী কিভাবে বুঝবেন যে আমার কোন ডাক্তারের কাছে মানে কোন ডাক্তারের কাছে যাওয়া উচিত? কারণ একজন ডায়াবেটোলজিস্ট এর আন্ডারে যিনি ট্রিটমেন্ট করছেন, তার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। তখন কিভাবে অন্য কোনো সিম্পটমস এলে তিনি কোন ডাক্তারের কাছে যাবেন, সেটা তিনি বুঝবেন কি? আ যদি ধরুন চোখের কিছু সমস্যা, ১ম এ তো ডায়াবেটোলজিস্ট এর কাছে এলে ডায়াবেটোলজিস্ট রেগুলার তো এসব চেকআপ করানই। চোখের জন্য বা কিডনির জন্য বা নার্ভের জন্য চেকআপ করান। কিন্তু যদি ধরুন কোনো পেশেন্টের এরকম হচ্ছে যে চোখের আমার ভিশন এ কিছু প্রবলেমস হচ্ছে। চোখে আমার দেখাতে কোনো সমস্যা হচ্ছে। তখন obviously তাকে চোখের ডাক্তারের কাছে যাওয়া উচিত। কারোর ধরুন ইউরিনে কিছু প্রবলেমস হচ্ছে, পা ফুলছে, ইউরিন কম হচ্ছে, ইউরিনে জ্বালা যন্ত্রণা হচ্ছে, তখন একজন আ কিডনির ডক্টরের কাছে গেলে ভালো হয়। বাট সেটাও নির্ভর করে ক্রিয়েটিনিনটা কতটা বেড়েছে তার উপরও নির্ভর করে। আর ধরুন কারোর হাত-পা ঝিনঝিন করছে, আম পা হাত জ্বালা করছে, এই ধরনের বার্নিং সেনসেশন বলে হাত-পায়ে জ্বালা যন্ত্রণা অনেক বেশি হচ্ছে। সেসব ক্ষেত্রে একজন নিউরোলজিস্টের কাছে পরামর্শ নিতে পারে। ম্যাডাম এই যে আপনি এই যে আমরা আলোচনায় বলছি যে সুগারের রোগীরা যেকোনো ওষুধ খাচ্ছেন, সুগারের ওষুধ খাচ্ছেন, তাদের কি শরীরে কোনোভাবে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া বা এই ধরনের সমস্যা হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। যারা সুগারের ওষুধ খাচ্ছেন আ কিন্তু কন্ট্রোলে নেই, তখন কিন্তু আ ক্রিয়েটিনিন বাড়ার সম্ভাবনা থাকে। এবং যারা অনেকদিন ধরে সুগার রয়েছে যাদের, তাদেরও যদি না কন্ট্রোল থাকে প্রপারলি, তাদের কিন্তু কিডনির উপর এফেক্ট আসার সম্ভাবনা থাকে। ওষুধের জন্য নয়, সেটা সুগার কন্ট্রোল হচ্ছে না বলে। সুগারটা কন্ট্রোলে নেই, যে কারণের জন্যে ক্রিয়েটিনিন বাড়তে থাকে। নার্ভেরও সেক্ষেত্রেই সমস্যা। নার্ভেরও অনেকদিন ধরে যাদের সুগার রয়েছে, তাদের কিন্তু নার্ভের একটা নিউরোপ্যাথি বলি আমরা, এটা কিন্তু হয়। যাদের সুগার অনেকদিন ধরে রয়েছে এবং বিশেষ করে যাদের কন্ট্রোলে নেই, সেসব পেশেন্টদের কিন্তু বা হাই ডোজে ইনসুলিন চলছে, এসব পেশেন্টদের কিন্তু নার্ভের সমস্যা আসার সম্ভাবনা থাকে। কন্ট্রোল নেই বলতে আপনি বলছেন সুগারের মাত্রাটা কত? মানে অনেকেই এই প্রশ্নটা আমাদের করেন দর্শক বন্ধুরা যে, স্যার বা ম্যাডাম আমরা সুগারটা কতটা হলে আমরা বুঝতে পারবো যে এটা কন্ট্রোলে আছে বা চিকিৎসা সম্ভব? কোন জায়গায় পৌঁছলে আমরা বুঝতে পারবো যে এটা একেবারে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? হ্যাঁ, দেখুন এর জন্য আমরা একটা টেস্ট করি HbA1c বলে আমাদের একটা টেস্ট হয়। ওই টেস্টটা দেখে আমরা বুঝতে পারি ওটা 6.5 হচ্ছে ওটার লিমিট। ওই লিমিটের মধ্যে থাকলে আমরা বুঝি যে পেশেন্ট সুগার কন্ট্রোলে রয়েছে। কিন্তু ওর থেকে যদি বেশি হয় 7, 8, 9, 10 এগুলো যদি হয়ে যায় তার মানে বিশেষ করে 10 আ এইসব ক্ষেত্রে সুগার একদমই কন্ট্রোলে নেই, যাদেরকে আমরা খুব টাইট কন্ট্রোলের জন্য অ্যাডভাইস করি। আপনি বলছেন যে সেই সময়টা গিয়ে যখন বেলাগাম সুগার ধরা পড়ছে, চলে যাচ্ছে যেই মাত্রায় পৌঁছচ্ছে, সেই সময় গিয়ে বিভিন্ন ধরনের শারীরিক অন্যান্য অঙ্গের সমস্যা তৈরি হতে পারে। হ্যাঁ। না, যদি ধরুন কারোর অনেক লম্বা সুগার রয়েছে, মানে ডায়াবেটিস অনেক দিন ধরে ডায়াবেটিস রয়েছে, ২০ বছর ধরে ডায়াবেটিস চলছে, সেক্ষেত্রে কিন্তু একটা অর্গান ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে পেশেন্টের। এবং স্পেশালি যারা কন্ট্রোলে নেই সেইসব পেশেন্টদের। যারা মোটামুটি সুগারটাকে নিয়ন্ত্রণে রেখেছেন, কন্ট্রোলে রেখেছেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অর্গান ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা থাকে, কিন্তু খুব ডিলেড থাকে বা খুব হয়তো কোনো একটা পার্শিয়ালি কোনো একটা অর্গান ইনভলভ হলো। ধরুন যারা ২০ বছর ধরে সুগার চলছে তাদের একটা ক্যাটারাক্টটা হয়তো তাড়াতাড়ি আসছে। এই ধরনের প্রবলেম আসে বাট খুব ডিলেড। অনেক দেরিতে আসে বা খুব কম আসে বা সব অর্গান হয়তো ইনভলভ হয় না। কোনো একটা অর্গান হয়তো আ বা বা এফেক্ট করলো। এরম ধরনের হয়। অর্থাৎ একটা জিনিস কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ম্যাডাম যেটা বললেন যে, সুগারের রোগীরা কিন্তু কোনো সময়ই সেটা সুগার নিয়ন্ত্রণে থাকুক
কিংবা না থাকুক, বেশি থাকুক, কোনো সময়ই কিন্তু তারা বিপদের আওতার বাইরে নন। তাদের কিন্তু যেকোনো সময় সতর্ক থাকতে হবে। কারণ আপনার সুগার যখন ধরা পড়েছে রক্তে, আপনার দীর্ঘমেয়াদী সুগার, তাদের ক্ষেত্রে খুব বেশি সম্ভাবনা থাকে যেকোনো অর্গান ড্যামেজ হওয়ার বা অন্য কোনো অঙ্গ তাতে কিন্তু সুগারের জন্য প্রভাবিত হওয়ার, ক্ষতির সম্ভাবনা থেকেই যায়। সেজন্য সুগারের রোগীরা অবশ্যই সতর্ক থাকুন। নিয়মিত শরীরের বিভিন্ন অঙ্গ যেগুলো ম্যাডাম বললেন সেগুলো চেক আপ করুন। ডায়াবেটোলজিস্টের পরামর্শ নিন, এন্ডোক্রিনোলজিস্টের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন। আপনাদের যদি এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আসবো ম্যাডামের কাছে। অনেক ধন্যবাদ দর্শক বন্ধু আজকের জন্য।